আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক চাহিদা থাকা সত্ত্বেও দর্শকের কথা আমরা নিয়মিত করতে পারি না এবং এর জন্য পুরো দায়টা আমার নানা ধরনের ব্যস্ততা এটাই মূল কারণ। আজকে আবার সেই দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে একটা দীর্ঘ বিরতির পর হাজির হলাম। আজকে নির্দিষ্ট কোনো একটা কন্টেন্টের উপর ভিত্তি করে করছি না। একটা কন্টেন্টে যে কমেন্টগুলো এসেছে সেরকমভাবে নয়, এটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কন্টেন্ট থেকে আমি এই মন্তব্যগুলো নিয়েছি এবং এটা নেওয়ার ক্ষেত্রে একটা ভিত্তি হলো যে কোনো একটা কন্টেন্টে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি সেই বিষয়ের উপর না করে অন্য একটা সাধারণ সাবজেক্ট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে মন্তব্য করেছেন। তো সেই মন্তব্যগুলি আমি বেসিক্যালি আজকের জন্য আলোচনার জন্য নিয়েছি। আমি প্রথম যে কমেন্টটা পড়ছি, এটা লিখেছেন মিস্টার রুবেল হোসেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, ঈদের শুভেচ্ছা নেবেন। বাস ডুবে মারা যাওয়া আমাদের ভাই বোন ও বাচ্চাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মূল কথায় আসেন, আপনি তো জাতিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া 70% মানুষ মাঠে নামতে একটুও দ্বিধাবোধ করবে না, কিন্তু আপনি তো হ্যাঁ না দুইটাই দিলেন। তাহলে আপনি কি একবার মাঠে নেমে আবার দৌড়ে বাসায় চলে আসবেন? দয়া করে এটা প্রাসঙ্গিক না হলেও দর্শকের চিঠি অনুষ্ঠানে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। মিস্টার রুবেল হোসেন, আমি বলি, আমি হ্যাঁ না দুটোই দিয়েছি, এটা আপনি মনে রেখেছেন এতদিন পরেও, আমার কাছে একটু বিস্ময় লাগলো। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি আসলে গণভোটে হ্যাঁ এবং না দুটোতেই সিল দিয়েছিলাম। এর একটা কারণ ছিল, আমি একটা লজিক দেখিয়েছিলাম। আমার লজিকটা হলো, আসলে 4টা বিষয়ের উপর 4টা প্রশ্নের উপর একটা হ্যাঁ অথবা নাতে উত্তর দেওয়া যায় না। এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি যে পুরো গণভোটের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই ছিল ভুল। এটা হলো আমার বক্তব্য। কিন্তু তারপরে সরকার দিয়েছে, রাজনৈতিক দলগুলো গণভোটে ভোট দিতে চেয়েছে, হ্যাঁ দিতে বলেছে। যারা রাজনৈতিক দলগুলোর উপর অন্ধবিশ্বাস করেন তারা হ্যাঁ দিয়েছেন, আবার যারা এর বিরোধিতা করেন তারা না দিয়েছেন। আমার ওই রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে আমি হ্যাঁ না ভোট দিইনি। আমি হ্যাঁ না ভোট দিয়েছি ওই প্রশ্নগুলো দেখে। এর মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ দেওয়া উচিত, এই জন্য আমি হ্যাঁ দিয়েছি। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর হলো আমি না দিতে চেয়েছি, যে এই প্রশ্নগুলো আমি রাজি না, সেখানে আমি না দিয়েছি। তাহলে আপনি বলবেন ভোটটা তো নষ্ট হয়েছে। আমি তো ভোটটাকে নষ্টই করতে চেয়েছি। আমি বলতে চেয়েছি তোমাদের এই গণভোটের কনসেপ্টটাই ঠিক না, কাজে আমি হানা দিয়েছি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন যে গণভোটে হা ভোট দেওয়া 70% মানুষ মাঠে নামতে দ্বিধা করবে না, এটা হলো একটা হাস্যকর কথা। আমি বললাম তো, ওনারা গণভোটে তো বিএনপিও হাঁ দিয়েছে, বিএনপির অনেক নেতাকর্মী গণভোটে হাঁ ভোট দিয়েছে। তো এখন ওনারা যদি ডাক দেয় যে কালকে যে আমরা এই জুলাই সনদটা এইভাবে হেবে চাই, এর জন্য হ্যাঁ ভোট দিয়েছে, অতএব আপনার সবাই মাঠে নামেন, বিএনপি কর্মী সমর্থকরা মাঠে নামবে, তাদেরকে ডাক দিতে বলেন না। দেখেন না কয়জন লোক মাঠে নামে। ভাই, সেই দিন আর নাই। আপনারা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, প্রতারণা করে মানুষকে মাঠে নামিয়ে মানুষ আপনাদের উপরে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব আপনি পালন না করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন নগ্নভাবে, ন্যাক্কারজনকভাবে। আপনাদের মাঠে নামার আবার সাহস হবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, আশা করি আপনি আমার উত্তর পেয়েছেন। এরপরে কমেন্টটা করেছেন মিস্টার হাবিব আহমেদ। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, মানুষ পেট্রোল পাম্পে ঘুরে বেড়াচ্ছে, তেল পাচ্ছে না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা বলেছিলেন আমাদের দেশে পেট্রোল অকটেন কিনতে হয় না, তাহলে কেন মানুষ পাম্পে ঘুরে তেল পাচ্ছে না? অনেকেই বলাবলি করছেন যুদ্ধের কারণে তেল সংকট, দেশে তেল পাওয়া যাচ্ছে না। তাহলে শেখ হাসিনার বক্তব্য কি ভুল ছিল? এই বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি আসছে না, এই বিষয়ে আপনি একটু শো করবেন। দেখেন, আমি এই ব্যাপারে কথা বলি। আসলে আমরা যে বিদেশ থেকে তেল কিনি না, আমরা কিন্তু পেট্রোল অকটেন কিনি না, আমরা ডিজেলও কিনি না, আমরা কিনি ক্রুড অয়েল। সেই ক্রুড অয়েলকে আমাদের দেশের রিফাইনারি
আছে, ফ্যাক্টরি আছে, সেখানে রিফাইন করে এটার বিভিন্ন স্তরগুলি ভাগ করা হয়। এবং এই ক্রুড অয়েল থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম তেল পাই, এই পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো পাই। আমাদের মূল উৎপাদনটা হলো এখান থেকে আমরা ডিজেলটা নিই এবং বাকিগুলো বাই প্রোডাক্ট হিসেবে আসে। সেগুলো এই জন্যই বলা হয় যে আমরা পেট্রোল অকটেন কিনি না, আসলে আমরা ক্রুড অয়েলটা কিনি। তো ক্রুড অয়েলটা কিনলে বাকিগুলো ওখান থেকে আসে। এই জন্যই উনি বলেছিলেন, ওনার কথাও মিথ্যা না এবং বর্তমান যেটা হচ্ছে এটাও মিথ্যা না। এখন তো ক্রুড অয়েলটি আমরা কিনতে পারছি না, অনেক দাম বেশি সারা দুনিয়াতে, যে কারণে দাম বেশি পড়ছে এবং একটু ঝামেলা বাড়ছে। তবে আমার ধারণা তেল নিয়ে যতটা ক্রাইসিস বাজারে দেখা যাচ্ছে, বাস্তবতা বোধ অতটা না। এখানে অসাধু ব্যবসায়ীদেরও কিছু কারসাজি আছে। রূপায়ণ বড়ুয়া লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, আপনি কেমন আছেন? অনেক দিন পর কমেন্ট করছি। কমেন্ট করতে দেরি হলেও আপনার এপিসোড না দেখলে আমার ঘুম হয় না। এই দেশ কোনোদিন ভালো হবে না, হতে দিবে না। এই দেশের আসল ঝামেলা পুলিশ। এরা জনগণের টাকার বেতন নেয়, কাজ করে প্রভাবশালীদের। পুলিশ সোজা হলো, পুরো দেশ ঠিক। ধন্যবাদ কামাল ভাই, আসসালামু আলাইকুম। আপনার জন্য সবসময় দোয়া করি। আপনার এই বক্তব্যের সঙ্গে আমি খুব একটা দ্বিমত পোষণ করছি না। আসলে আইন শৃঙ্খলাটা হলো সবচেয়ে বড় জিনিস। এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের উপর দেওয়া হয়েছে, তারা যদি ঠিক হয়ে যায়, আমার ধারণা অনেক কিছুই ঠিক হয়ে যাবে। সাইফুল ইসলাম রাকিব লিখেছেন, আপনার কিছু কিছু ভিডিও নিরপেক্ষ, তবে আপনার কিছু কিছু ভিডিও পক্ষপাতদুষ্ট। তবুও আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি। আমি চাই আপনি সবসময় নিরপেক্ষ বিশ্লেষণ ধর্মী ভিডিও দেবেন, এই আশা করি। ধন্যবাদ। দেখুন ভাই, আপনাকে একটা কথা বলি, আমার সব ভিডিও নিরপেক্ষ এরকম দাবি আমি কখনোই করি না। কারণ নিরপেক্ষতা এই শব্দটাই আপেক্ষিক। মানে যে জিনিসটা আপনার কাছে নিরপেক্ষ, সেই জিনিসটা আবার আরেকজনের কাছে পক্ষপাতদুষ্ট। আবার যে জিনিসটা আরেকজনের কাছে নিরপেক্ষ, সেই জিনিসটা আপনার কাছে পক্ষপাতদুষ্ট। আবার যে জিনিসটা আমার কাছে নিরপেক্ষ, সেটা কখনো কখনো আপনার কাছে নিরপেক্ষ, কখনো কখনো আপনার কাছে পক্ষপাতদুষ্ট। এটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো মানুষের কথাই আপনার কাছে নিরপেক্ষ মনে হবে না, কোনো মানুষের না। বাবা মার কথা সবসময় একমত হয় না। সন্তানরা অনেক সময় বাবা মার কথা কেউ পক্ষপাতদুষ্ট কথা বলে মনে করে। আপনি কি আপনার পিতা মাতার সব কথায় একমত হন না? আপনি কি আপনার ভাইয়ের সব কথায় একমত হন? তাও হন না। তাহলে আপনার ভাই, আপনার পিতা, বাবা মা, তারা কি পক্ষপাতদুষ্ট? এটাই দুনিয়ার নিয়ম। সবাই যার যার মতো করে কথা বলে। আমি যেভাবে কথা বলি, এটাই আমি আমার মতো করে দেখি। আমি যেটাকে ভালো মনে করি সেটাই আমি ভালো বলি, আমি যেটাকে মন্দ মনে করি সেটাই মন্দ বলি। যদি বিএনপি কিছু ভালো কাজ করে আমি সেটাকে ভালো বলি, যদি বিএনপি কিছু মন্দ কাজ করে সেটাকেও আমি মন্দ বলি। যদি আওয়ামী লীগের জন্য, জামাতের জন্য, সবার জন্য একই প্রযোজ্য। ওই দলটি যদি কোনো ভালো কাজ করে আমি ভালো বলি, ওই দলটি যদি কোনো মন্দ কাজ করে আমি মন্দ বলি। এখন ধরেন জামাতের পক্ষে যদি কোনো কথা যায়, আমার জামাতের একটা কথা আমার ভালো লাগলো, ধরা যাক আমি যদি এই কথাটা বলি, তো আওয়ামী লীগ এবং বিএনপি বলবে আমি পক্ষপাতদুষ্ট। তো আমার তো কিছু করার নেই, বলবে আমি জামাতের দালাল। আবার যদি বিএনপির যদি কোনো কিছু ভালো লাগে সেটা যদি বলি, তখন আবার জামাত বলবে আমি বিএনপির দালাল, বিএনপির কাছে টাকা পেয়েছি। অথবা আওয়ামী লীগের কোনো ভালো কাজ বললে বলবেন যে আওয়ামী ফ্যাসিস্ট আমি। তো এরকম ভাই চলতে থাকবে। এই সবগুলো যদি আপনি মাথায় নেন, তাহলে আপনি কোনো কথাই বলতে পারবেন না। কাজেই আমি আমার মতো করে বলি, আপনারা আপনাদের মতো করে দেখবেন। কখনো ভালো লাগবে, কখনো মন্দ লাগবে। যখন মন্দ লাগবে তখন জোর করে দেখার দরকার নেই, তখন বন্ধ করে দেবেন। আবার যদি কখনো ভালো লাগে তখন আবার দেখবেন, কোনো সমস্যা নাই। আপনি ভালো থাকবেন। আপনি এত কষ্ট করে একটা মন্তব্য করেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এই মন্তব্যটা করেছেন সোহেল আহমেদ। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনি সঠিক কথা বলেন, আপনার আলোচনাগুলো পছন্দ করি। আজ একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি নিজে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ নারী ধর্ষিত হয়েছে? দয়া করে উত্তর দিবেন। ভাই, আমি মুক্তিযুদ্ধ কিছু কিছু দেখেছি। যখন আমি ছোটো ছিলাম, ক্লাস 6-এ পড়তাম, কাজে আমি অল্প অল্প দেখেছি, একদম দেখিনি তা না। অনেক লোক শহীদ হয়েছে, অনেক নারী ধর্ষিত হয়েছে। যত লোক শহীদ হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই 52 বছরে আর কোনো ঘটনায় এত লোক শহীদ হয় নাই। আর যত নারী ধর্ষিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, মানে এই ভূখণ্ডে যতদিন ধরে বাংলাদেশ তৈরি হয়েছে ততদিনে এত নারী কখনো ধর্ষিত হয় নাই। এখন সেই সংখ্যাটা যদি ধরেন, ধর্ষিত নারীর সংখ্যা যদি 2 লাখ না হয়, 2000 হয়, কি আসে যায়?
কেউ তো গণিনি। এখন যারা ওই সময় ক্ষমতায় ছিল তারা গণিনি, তারা অন্যায় করেছে। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের তালিকা করার চেয়ে শহীদদের তালিকা করাটা ছিল বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু করেনি, কেউ গুণনি। তারা মুক্তিযোদ্ধাদের তালিকা করেছে, কারণ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হতে পারলে লাভ আছে, শহীদের তালিকা করতে কোনো লাভ নাই, কাজে ওটা কেউ করেনি। স্বাধীনতার পর থেকেই আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম বাণিজ্য হয়েছে, আজও হচ্ছে। এখন আবার নতুন বাণিজ্য শুরু হয়েছে জুলাই যোদ্ধাদের নিয়ে। এটা বাণিজ্য ভাই, আর কিচ্ছু না। কাজেই এখানে সংখ্যাটাই ম্যাটেরিয়াল। আবার ধরেন এই 24শে জুলাই অত্যাচার হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় নিরীহ জনগণের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো এগুলি এটা কি 1500 নাকি 800 নাকি 1000, এটা কোনো ম্যাটার করে না। সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, ঘটনাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো কিন্তু দেখবেন কোনো তালিকা করা হয়নি। সরকারি তালিকা একটা, জাতিসংঘের তালিকা একটা, এনসিপির তালিকা একটা। কাজে এটা কেউ করবে না কেন জানেন? করবে না হলো এই কারণে যে এটার মধ্যে কোনো বাণিজ্য নাই। বাণিজ্য হলো ওই নাম টানিয়া, জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, এটা হলো বাণিজ্য। এটা বাণিজ্য। দেখবেন কোটা বিরোধী আন্দোলন এরা করেছিল। এখন আবার দুদিন দেখলাম যে শিক্ষামন্ত্রী কোটা দিয়েছে, জুলাই যোদ্ধাদের সন্তানদের জন্য কি বিনা পয়সায় পড়াবে। তো সেই কোটাই তো হলো। তাহলে মুক্তিযুদ্ধের কোটার সমস্যা কি ছিল? যে এগুলি সব রাজনীতি, বাণিজ্য। স্বপন প্রমিত লিখেছেন, নমস্কার, আমি আপনার ভিডিওগুলো প্রায় প্রতিদিন দেখি ও শুনি, তবে আমি কোনো ভিডিওতে কমেন্ট করি না। গত কয়েকদিন পর থেকে আজ পর্যন্ত দেশে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ট্রেন, লঞ্চ, বাস অনেক প্রাণহানি ঘটেছে। এই ঘটনাগুলোতে আমার খুব খারাপ লাগছে। আমার অনুরোধ, এই দুর্ঘটনাগুলো সম্পর্কে আপনি আলোচনা করেন। সারা দেশে প্রতিদিন একটা অস্থির পরিস্থিতি, কেমন যেন শেষই হচ্ছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, দেশে দ্রুত শান্তি ফিরে আসুক। ধন্যবাদ ভাই। দেখেন, আপনার মতো আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এগুলি কম হয়। কিন্তু একটা জিনিস জানেন, যদি আমরা বলি দুর্ঘটনা বলে কেউ আসে না, কিন্তু তার সঙ্গে কিন্তু মানুষের সচেতনতারও একটা সম্পর্ক আছে। আপনি যদি একটা নষ্ট গাড়ি রাস্তায় পাঠান, যে গাড়ি ব্রেক নষ্ট, সেটা তো দুর্ঘটনা ঘটতেই পারে। আপনি যদি একটা অযোগ্য লোককে ড্রাইভিং সিটে বসিয়ে দেন, সেই গাড়িতেও দুর্ঘটনা ঘটতে পারে। কাজে এই দুর্ঘটনাগুলির পেছনে যে কোনো কারণ নাই তা কিন্তু নয়, কিছু না কিছু কারণ আছে। যত যাত্রী ভর্তি করতে হবে, যদি তার চেয়ে বেশি যাত্রী আপনি ভরেন, সেটাও দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই এই সবগুলির সঙ্গে কিন্তু প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার একটা সম্পর্ক আছে, মানুষের সচেতনতার একটা সম্পর্ক আছে। তারপরেও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেমনটি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, যে দেশে দ্রুত শান্তি ফিরে আসুক। এই একটা দুর্ঘটনা কিন্তু একটা কথা আছে না, যে অনেকগুলো পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্কিত। অনেকগুলি পরিবার একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় একটা দুর্ঘটনার জন্য। অথবা অন্যদিকে বলতে গেলে দুর্ঘটনা ঘটে একটু সচেতনতার অভাবের জন্য। আমরা সবাই সচেতন হই যেন আমাদের আবার জীবনে করে এরকম দুর্ঘটনা নেমে না আসে। HSSZ, বুঝলাম না কিছু। তিনি লিখেছেন, বাংলাদেশে কিসের সংবিধান, কিসের আইন, যার ক্ষমতা তার হাতের মুঠোয় সব কিছু। আপনি যে কথাটা বলেছেন এটা খুব দুঃখ, বেদনা এবং হতাশা থেকে আপনি বলেছেন। কিন্তু আপনার এই দুঃখ, বেদনা বা হতাশা এটা কিন্তু ভিত্তিহীন নয়। আমরা এরকম দেখেই আসলে অভ্যস্ত হয়ে গেছি। রিয়াজ রাইন্স লিখেছেন, আইনের শাসন আর কবে হবে, কিভাবে প্রতিষ্ঠা হবে দেশে? দক্ষিণ ঢাকার ধূপখোলা মাঠের পাশে প্রতি বছরই মেহেদি লাগিয়ে উপার্জন করত গরিব মানুষ টেবিল বসিয়ে, কিন্তু এইবার প্রতিদিন প্রতিটি টেবিলের জন্য 500 টাকা চাঁদা নির্ধারণ করা হয়। অনেকেই এটা করতে পারেনি, বাসায় যে কেউ মেহেদি লাগানোর কাজ করেছে। অনেক পরিবর্তন। তো এই যে কথাটা লিখলেন রিয়াজ রাইন সাহেব, এটা কিন্তু আপনি উড়ে যেতে পারবেন না। উনি যেটা দেখে পড়েছে, আমি দিয়ে যাই না ঘটনা সত্য কিনা, কিন্তু উনি যখন লিখেছেন নিশ্চয়ই হয়েছে। যারা ধূপখোলা মাঠের পাশে থাকেন তারা নিশ্চয়ই জানেন, ওখানে গরিব মানুষ কিছু যে টেবিল বসে মেহেদি লাগাতো। ঈদের সময় মেহেদি লাগানোর একটা কিন্তু ধুম পড়ে যায়, তো ওদের কিছু আয় হতো। এখন যদি প্রতিটা টেবিলে 500 টাকা চাঁদা দিতে হয়, তখন প্রশ্ন ওঠে এরা কেমন করে করবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই চাঁদার টাকাটা যায় কোথায়? এই চাঁদার টাকা তো কেউ না কেউ পায়, এই চাঁদার টাকাটা যায় কোথায়? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন। এখন
একটা রাজনৈতিক সরকার এসেছে, তার দলের লোকেরা যদি এরকম চাঁদাবাজি শুরু করে দেয়, তাহলে সেটাকে কিভাবে এই দলের লোকের প্রতি মানুষের মনোভাব কিভাবে পরিবর্তন হবে, এটা ওই দলের নেতারা নিশ্চয়ই ভাববেন। তাজুল ইসলাম লিখেছেন, আমাদের দেশে এখন খুবই ভয়ঙ্কর একটা রোগ আবির্ভাব হয়েছে, সেটা ভাইরাল হওয়া, যেটা করোনার চেয়েও ভয়াবহ। শিশু, তরুণ, তরুণী, বৃদ্ধা পর্যন্ত এই রোগে আক্রান্ত। ভাই তাজুল ইসলাম সাহেব, আপনার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। ভাইরাল হওয়ার জন্য কত অনৈতিক কাজ যে হচ্ছে, এটা আমরা চিন্তা করতে পারবো না। জাকির হোসেন লিখেছেন, আজ একজন স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৯ নং কাশেমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঝনকা বাজার এলাকার মোহাম্মদ আজিজুল হক নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের কারণ হলো উনি নাকি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। দেখেন, যদি ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। এটা কোন আইনে করেছেন ভাই? এটা আমাকে পুলিশ ভাই একটু বুঝান। তারেক রহমানকে আপনি গ্রেপ্তার করতে বলেছে? তারেক রহমান বলেছেন যে ওই কটূক্তির কারণে আমার মান সম্মান সব চলে গেছে? বলছেন? বলেন নাই তো। আগে শেখ হাসিনার আমলে প্র্যাকটিসটা ছিল। এই দেশের পুলিশ, সরকারি কর্মকর্তা যারা আছেন, সবার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, তারেক রহমানকে শেখ হাসিনা বানানোর চেষ্টা করবেন না প্লিজ। আমরা আর শেখ হাসিনা চাই না তো। আর তারেক রহমানকে বানানোর চেষ্টা করবেন না এই কারণে যে তারেক রহমান কি সেটাকে বোঝার চেষ্টা করেন। আমি নিজেও জানি না কি, কিন্তু যতটুকু দেখেছি ততটুকু আলোকে বলতে পারি। যদি ফেসবুকে কেউ কেউ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তাদের তারেক রহমান মারা যাবেন না। এটা তারেক রহমানের তেমন কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি দেখবেন তারেক রহমান দেশে ফেরার পরই উনি যখন হাজির কবরে ওখানে গিয়েছিলেন, তখন একজন ভদ্রলোক তারেক রহমানকে নিয়ে যা তা বলেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পর তারেক রহমানের পক্ষ থেকে, মানে তার দলের পক্ষ থেকে বলা হয়েছিল ওনাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ ওনার স্বাধীনতা উনি করেছেন, ওনার সমালোচনা করার অধিকার আছে। কি হয় বলুন, যে এই সমস্ত গ্রেপ্তার করলে কি থেমে থাকে? করতে দেন, ইগনোর করেন ভাই। আর আপনাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। পুলিশকে বলবো, আপনারা কিন্তু সরকারের অনেক সময় বদনাম করে ফেলেন। আর তারও চেয়ে বড় কথা, জাকির হোসেন যারা লিখে পাঠিয়েছেন উনি নিজে দেখেননি, একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। তো স্থানীয় সাংবাদিক আবার সত্য কথা বলেছেন কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ থাকতে পারে। যদি ঘটনাটা এমন হয়ে থাকে তাহলে আমার এই বক্তব্যগুলো সেই জন্য আমি করলাম। আব্দুর রহিম লিখেছেন, বাংলাদেশের মিডিয়া হলো চামচামির মিডিয়া। যখন যে সরকার আসে তারই চামচামি করতে করতে নিজের ব্যক্তিত্বের বিসর্জন দেয় ব্যক্তিত্বহীন মিডিয়া। আব্দুর রহিম সাহেব, আমি নিজে একজন মিডিয়া কর্মী, কিন্তু মিডিয়া কর্মী হয়েও আপনার মিডিয়া সম্পর্কে এই যে বক্তব্য, যদিও এটা অতি সরলীকৃত মনে হতে পারে, তারপরে আমি বলবো আপনার উপলব্ধিটা একেবারে মিথ্যা নয়। শরীফ মিয়া লিখেছেন, আমরা বারবার শুনি প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, কিন্তু বাস্তবে কেন এই সার সংস্কৃতি, কেন ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি আর স্বজনপ্রীতি এখনও সমাজের গভীরে গেঁথে আছে? এগুলো কি সংবিধান সমর্থন করে? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তরগুলো অস্বস্তিকর। শরীফ সাহেব, আপনি ঠিকই বলেছেন, প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তর আসলেই অস্বস্তিকর। কার জন্য অস্বস্তিকর? এই সমস্ত আমলাদের জন্য অস্বস্তিকর, এই সমস্ত প্রশাসনের লোকের জন্য অস্বস্তিকর, এবং কি সরকারে যারা থাকেন তাদের জন্য অস্বস্তিকর। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিখেছেন, জিয়াকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করা ভালো, মুজিবুরকে নিয়ে হাসিনা যেমন করেছিল। জাহাঙ্গীর হোসেন সাহেব, আমি আপনার সঙ্গে একমত। কেবল জিয়া আর মুজিবুর না, যে কাউকে নিয়েই বেশি বাড়াবাড়ি করা ঠিক না। যে কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। মানুষকে থামতে জানতে হয়। আপনি যখন একজনকে নিন্দা করবেন, নিন্দাটাও এক পর্যায়ে যে থামাতে হয়। যখন কোনো প্রশংসা করবেন, সেটাও এক পর্যায়ে থামাতে হয়। মানুষকে তুলতে তুলতে বেশি তোলা উচিত না, তাহলে কিন্তু পতনটা একটু বেশি হয়। আপনি যত বেশি উপরে উঠবেন গাছের, ওখান থেকে পড়লে তত বেশি ব্যথা পাবেন। সারা দেশে তো শেখ মুজিবকে কোথায় ছিলেন না, উনি মূর্তি তুলতে তুলতে উঁচা করতে করতে আরও উঁচা করছেন। কি হলো? সব তো ভেঙে পড়লো। এখান থেকে আশা করি অন্যরাও শিক্ষা নেবেন। শেষ মন্তব্যটা পড়ছি, এটা অনেকটা আমাকে নিয়ে, কাজে একটু বেশি সময় ওপর, তবুও বলি। এমডি শামসুদ্দিন লিখেছেন, আপনাকে চেনা বড় দায়, আপনি কখনো এদিকে কখনো ওদিকে। ভাই, আপনি একদম ভুল বলেননি। এই যে এদিক ওদিক বলেছেন না আপনি, কখনো এদিকে কখনো ওদিকে, এটা ঠিক, কিন্তু এদিক ওদিক জিনিসটা আসলে কি? মানে
মানে আপনি বোঝাতে চেয়েছেন আপনি কখনো আওয়ামী লীগের দিকে, কখনো বিএনপির দিকে, আবার কখনো জামাতের দিকে, আবার কখনো অন্য কোনো দলের দিকে, এই তো বোঝাতে চেয়েছেন। তো এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা ঠিক। আপনি যদি কোনো একটি দলের দিকে থাকেন তাহলে আপনার কাছে আমাকে চিনতে পারবেন না ভাই। আমি খুব সাধারণ মানুষ, আমি কোনো দল করি না, কোনো দল করি না, দায়িত্ব নিয়ে বলছি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যখন যে দলের আচরণ আমার ভালো লাগে আমি তার প্রশংসা করি, যখন যে দলের আচরণ খারাপ লাগে সেই দলের প্রশংসা করি, সেই দলের সমালোচনা করি। সরি, তো আপনি কি এমন একটা দল দেখাতে পারবেন যার প্রত্যেকটা কাজ আপনার কাছে ভালো লেগেছে? এমন একটা দল দেখাতে পারবেন যে প্রত্যেকটা কাজ খারাপ ছিল? তাই না হয় তাহলে যখন ওই দলটা ভালো কাজ করে আমি প্রশংসা করি, যখন ওই দলটা খারাপ কাজ করে আমি সমালোচনা করি। কাজেই আমি আসলে এদিক ওদিক যাই না, আমি যাদের নিয়ে আলোচনা করি তারাই এদিক ওদিক চলে যায়। আমি কি করব? ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।